ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনছিলেন। আজকে এখানে বেলেঘাটা বিধানসভায় আইএসএফ সমর্থিত লেফট ফ্রন্ট মনোনীত প্রার্থী পারমিতা রয় মহাশয়ের সমর্থনে আজকে এই জনসভা। আমার পূর্বেকার বক্তা যারা ছিলেন আর স্টেজে দাদাকে দেখতে পাচ্ছেন, সব সিনিয়র মোস্ট পলিটিশিয়ান। আমার অভিজ্ঞতা মাত্র 5 বছরের, আর এনাদের কারো 50 বছর, কারো 35 বছর, কারো 40 বছরের অভিজ্ঞতা। তারপরেও আমি যে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, সেই জায়গাটাকে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি। প্রথম কথা, একদম যে ট্রেনটা চালানোর চেষ্টা করছে যে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, এটা সম্পূর্ণ অসত্য কথা। আমি জোর গলায় বলছি আপনাদের, তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না। কি করে আটকাবে? সেই তৃণমূলের জন্মই বিজেপির গর্ভে, সে তৃণমূল কোনোদিন বিজেপিকে আটকাতে পারবে না। কারণ আপনারা দেখেছেন অসীম সরকার কিছুদিন আগে কোরআন শরীফকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করলো, পুলিশ সুমতো কোনো মামলা করলো না। আমরা আমাদের উদ্যোগে একাধিক অভিযোগ করলাম, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় 1000 মতো অভিযোগ হলো, কিন্তু দুর্ভাগ্য এফআইআর না করেও তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করলো না। অর্থাৎ বিজেপির নেতা অসীম সরকারকে ছেড়ে রাখছে তৃণমূলের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী রাত দিন সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য, ঐক্যকে বিনষ্ট করার জন্য, মুসলিম সম্প্রদায় সম্পর্কে মুসলমানদেরকে রোহিঙ্গা, ঘুষপেটিয়া, বাংলাদেশি বলে বারবার বললেও মমতা ব্যানার্জির পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। শুধু তাই নয়, কদিন আগে আমরা দেখলাম কলকাতা পুলিশের সিপি স্যারকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করলো শুভেন্দু অধিকারী মহাশয়, তার বিরুদ্ধে একটাও ব্যবস্থা গ্রহণ করলো না। কারণ তৃণমূল মনে প্রাণে এই ধরনের এলিমেন্টস গুলোকে চায় জীবিত থাকুক রাজনৈতিক ভাবে। আমি রাজনৈতিক বিরোধী হলেও কারো মৃত্যু কামনা করি না, কিন্তু তৃণমূল চাই রাজনৈতিক ভাবে এই এলিমেন্টস গুলো যদি জীবিত থাকে তাহলে লাভটা কি হবে? এদেরকে দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল মুসলিম ভোট ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখার চেষ্টা করে। তাই আপনাদের বলবো, যারা এই বিজেপির হাত থেকে বাঁচতে চাইছেন, সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে চাইছেন, তাহলে আপনাদের বলবো দিকে দিকে বামপন্থীদের হাতকে শক্ত করুন, আইএসএফ এর হাতকে শক্ত করুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, লার্জার বাম পার্টি পারবে বিজেপিকে আটকাতে, বিজেপির নোংরামি বন্ধ করতে। আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, কলকাতার রাজাবাজারে আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসুন। পারমিতা রয় মহাশয়াকে এই বেলেঘাটা সিট থেকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। ইভিএম মেশিনের কত নম্বরে নাম, ইভিএম মেশিনের 2 নম্বর বোতাম টিপে জিতিয়ে পাঠান। 148-এর ম্যাজিক ফিগার দেন। আমি কথা দিয়ে যাচ্ছি, সে যে কোনো ধর্মেরই হোক না, যে কোনো জাতেরই হোক না, ধর্ম নিয়ে অন্য ধর্ম সম্পর্কে কুরুচিকর মন্তব্য যদি ভুলেও করে ফেলে, তার কিন্তু জেলের বাইরে জায়গা হবে না, তাকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখবো আমরা। সে শুভেন্দু অধিকারী হতে পারে, আর কোন ইমাম সাহেব যদি হয়, কারো ছাড় হবে না। সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাকে ঐক্য বিনষ্ট করার জন্য তৈরি প্রচেষ্টা চালায় এই রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলায় কোন সাম্প্রদায়িক শক্তিকে আমরা জেলের বাইরে রাখবো না, তাদেরকে ধরে জেলের মধ্যে রাখবো। তৃণমূলের দ্বারা এটা হবে না। তাই বন্ধুগণ, আমি অনুরোধ করব, আমি ব্যক্তিগত আক্রমণে যাই না, তারপরে বলছি বেলেঘাটায় কম্পিটিশনে লাল ঝান্ডা তৃণমূল, অর্থাৎ কাস্তাতুরি তারা চিহ্ন আর জোড়া ফুলের কম্পিটিশন চলছে, কে জিতবে। তা আমি আপনাদের বলবো, কোন রুচিতে জোড়া ফুলে ভোটটা আপনারা দেবেন বলুন? আমি শুধু এইটুকু বলতে চাই, জানতে চাই, এতটুকু জানতে চাই, কোন রুচিতে জোড়া ফুলে আপনি হাতটা দেবেন? কোন দিকে কথা আছে, হোমে নালে যজ্ঞে বলে, কোন জায়গায় কাজে লাগবে? একমাত্র খিস্তি খাওয়ার জায়গাটা ছাড়া। আমি যদিও ধিঙা, তো সুতরাং আপনার মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। আগামী 5 বছর বেলেঘাটার মানুষের ভালো থাকা নির্ভর করবে এই 29 এপ্রিল ভোটটার উপরে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দাবি, মাঠে ময়দানের দাবি, পথে ঘাটের দাবি, রাস্তার দাবিটা উঠবে আইনসভার মধ্যে। এমন এক মহিলাকে জিতিয়ে পাঠান
যে বুক চিতিয়ে তিলোত্তমার জন্য লড়াই করে, আপনার আমার মেয়ের অধিকারের জন্য লড়াই করে, তাকে আপনারা পাঠান। অন্যথায় রেপ হয়ে যাবে। যার নেত্রী বলে খদ্দের ধরার জন্য দাঁড়িয়েছিল, ও প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, রাত 8টার পরে মহিলারা বেরোতে পারবে না, তারপরে সিম্বলকে জিতানো যায় না। বামপন্থী এসে বলছে কোন মহিলা 8টা 10টা 12টা 1টা 2টা 3টে 4টে নয়, নিজের ইচ্ছায় নিজের কর্মস্থলে যাবে, নির্বিঘ্নে যাবে, কর্মস্থল থেকে ফিরে আসবে। সোটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পারমিতাদি কাঁধে তুলে নিচ্ছে। তাই আপনাদের বলবো কোনটা গ্রহণ করবেন। জোড়াফুল বলছে, জোড়াফুল বলছে, মনে হয় মাইক থেকে গন্ডগোল হচ্ছে, সাউন্ডটা ভিতর দিকে টানছে কেন? জোড়াফুল বলছে রাত 8টার পরে মহিলারা বার হতে পারবে না, আর পারমিতাদি বলছে 8টা 10টা 12টা 14টা ব্যাপার নয়, নির্বিঘ্নে মহিলারা বার হবে, কাজের জায়গায় আবার ফিরে আসবে, টোটাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পারমিতাদিরা কাঁধে তুলে নেবে। কোনটাকে গ্রহণ করবে? যদি মনে করেন আপনার মেয়েরা 8টার পরে না বাইরে বার হয়, তাহলে জোড়া ফুলে ভোট দিন। আর পদ্ম ফুলের কথা বলছি না কেন? অমিত শাহজি বলল মহিলাদের এগেনস্টে যারা ক্রাইম করবে পাতাল থেকে খুঁজে বার করবে। পাতালে যেতে হবে না, আপনার রাজ্যসভায় লোকসভায় অনেক এমপি আছে, তাদের নামে অনেক অভিযোগ প্রমাণ হয়ে যাবার মুখে এসে পৌঁছতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। জোড়া ফুলের প্রশ্ন আসছেই না। আমি পদ্ম ফুলের কথা বলছি, কারণ ওখানে ভাবেই না আমরা, না আছে সংগঠন, না আছে কিছুই নাই বিজেপির, শুধু মিডিয়া আর তৃণমূল বিজেপিকে রাজনৈতিক ভাবে প্রাসঙ্গিক করে রেখেছে। মিডিয়া খবর দেখানো বন্ধ করে দিক, বিজেপি হলে পশ্চিমবাংলা কিছু নেই দেখতে পাবে। জোড়াফুল বলছে আপনার আমার বাড়ির ছেলেটিকে মাসে 1,500 টাকা ধরিয়ে দিয়ে, মাসে 1,500 টাকা দিয়ে বলছে যে সার্টিফাইড বেকার 1 কোটি ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করেছে, 1 কোটি ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করেছে বেকার ভাতা নেওয়ার জন্য। মানে পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত বেকার, শিক্ষিত বেকার কম করে 1 কোটি আছে। মাস গেলে 1500 টাকা, পার ডে আপনার 50 টাকা। তো পার ডে 50 টাকা আজকে ডেটে কি হবে? পরিবার পরিকল্পনা তাহলে তার রাখা যাবে না, বিয়ে শাদিও করা যাবে না, পুরো লাইফটা ধ্বংস হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি এদেরকে কেন বেকার রাখছে? এদেরকে দিয়ে পরবর্তীতে দেখবেন 300 350 টাকা দিয়ে বুথ দখলের কাজ করাবে, এই জন্য বেকার রাখতে চাইছে। আর পারমিতাদিরা বলছে, পারমিতাদিরা বলছেন 1,500 টাকা মাসে নয়, আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের জন্য মাস গেলে ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা গ্রহণ করে দেবো। তা কোনটা গ্রহণ করবেন? যদি মনে করেন বেকারত্ব স্টাম্প গায়ে লাগিয়ে আপনার আমার বাড়ির ছেলেরা ঘুরবে, তাহলে আপনারা জোড়া ফুলে হাত দিতে পারেন। আর যদি চান পরিযায়ী শ্রমিকের তকমা ঘুচিয়ে বাংলার ছেলে মেয়েরা বাংলায় কাজ করুক, তাহলে এখান থেকে আমরা কমিটমেন্ট করছি, পারমিতাদিরা, দীপশিতাদিরা, প্রিয়াঙ্কা বর্মনেরা, নাজিরা খাতুনেরা, তার বাড়ির মায় পুরুষ সদস্যদের জন্য বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে কখনো বাংলা কথা বলার জন্য মার খেয়ে বাড়ি ফিরছে বা লাশ হয়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে, তাদের এই দুরবস্থা কাটিয়ে তোলার জন্য, বাংলায় নতুন কর্মসংস্থান তৈরির জন্য ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করতে চাইছে। পরিবার পিছু একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা আমরা করতে চাইছি। আপনারা কোনটা গ্রহণ করবেন সেটা আপনারা দেখুন। আজকে আমরা ভুলে যাচ্ছি না, আমাদেরই বাড়ির মেয়ে ডক্টর তিলোত্তমা দিদিরা তো সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন, আজকে বিচার পাচ্ছে কোথায়? এখনো পর্যন্ত তারা বিচার পেল না। আর সে হাসখালি থেকে শুরু করে এদের পার্টি স্ট্রিট যে কোনো কাণ্ড ঘটে গেলে সব ক্ষেত্রেই মহিলার দোষ হয়ে যায়, দোষ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা যদি একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনার মূল্যবান ভোট নষ্ট করবেন না। একটা সরকারকে 15 বছর সময় দিয়েছেন, 15 বছর সময়টা কম সময় নয়। এরপরেও যদি মনে করেন একে সময় দেওয়া দরকার, এগিয়ে বাংলা নয় পিছিয়ে যাচ্ছে। 2011 সালে
যখন সরকারের পালা বদল হয়, আপনার আমার মাথার উপরে ট্যাক্স ছিল, সেই লোন ছিল 11 থেকে 12,000 টাকা। আজকের ডেটে সেটা বেরিয়ে 80,000 টাকায় পৌঁছেছে। যদি আবার তাকে সুযোগ দেন, লক্ষ টাকার উপরে পৌঁছে যাবে। আর এই ট্যাক্সের টাকাটা, এই লোনটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে আপনার আমার মাথা থেকেই তুলবে। আর যেগুলো লোন করছে আর আমাদের নামে লোন চাপছে, ওরা সেইগুলো লুটে ওদের প্রাসাদ বানাচ্ছে, দামি দামি গাড়ি বানাচ্ছে। মধ্যিখান থেকে আমরা ভোটার শোষণ হচ্ছি, শোষিত হচ্ছি। এর হাত থেকে বাঁচার পন্থা হচ্ছে ভোট। আগামী 5 বছর বাংলা কিভাবে এগিয়ে যাবে, বাংলার ছেলে মেয়েদের নতুন কর্মসংস্থান কিভাবে হবে, বাংলার স্কুল ব্যবস্থা কিভাবে পরিবর্তন হবে, স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন কিভাবে হবে, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমরে ডিএসও সমকাজের সমবেতন, প্যারা টিচার, এমএসকে থেকে শুরু করে আনএডেড মাদ্রাসা, এমএসকে এসএসকে থেকে শুরু করে যেগুলো আছে, যে দুরবস্থা চলছে, সেইগুলোকে কাটিয়ে একটা নতুন সমাজ সকাল উপহার দেব। যে সকালে আমরা নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, জাতি ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না, আমরা ওরা কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই আমাদের প্রথম ভারতীয় পরিচয়, আর শেষ পরিচয় থাকবে আমরা ভারতীয়। এটা দিতে পারবে এই জোট বামপন্থী আইসে। এবার আপনাদের যদি ইচ্ছে হয় আম খাওয়ার, নিশ্চিত ভাবে জাম খাওয়ালে, জাম গাছ লাগালে আম হবে না। আপনারা চান যদি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, তাহলে বিজেপি তৃণমূলকে ভোট দিলে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা হবে না, দুর্নীতিযুক্ত সমাজ ব্যবস্থা। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, পড়া পর্যন্ত হবে। আমাদের জোড়াসাঁকো বিধানসভা থেকে দাঁড়িয়েছেন বামেদের প্রার্থী আইএসএফ এর সমর্থনে ভগতরাম তিওয়ারি মহাশয়। আমি অনুরোধ করবো আপনার ইভিএম মেশিনে কত নম্বরে, একদম 1 নম্বরে ভগতরাম তিওয়ারি মহাশয় দাঁড়াচ্ছেন জোড়াসাঁকো থেকে, কাস্তিয়াতুরি তারা চিহ্নে। আর পারমিতা রয় মহাশয়া বেলেঘাটা থেকে ইভিএম মেশিনের 2 নম্বরে। আমি অনুরোধ আপনাদের কাছে এই জন্যই করছি, দেখুন আমি আমার নিজের জীবনের দিয়ে আপনাদের একটু উদাহরণ দিচ্ছি। আমি 2021 সালে আপনারাই আমাকে সমর্থন করেছিলেন, সহযোগিতা করেছিলেন, বামপন্থীরা আইএসএফ মিলে ভাঙড়ের মানুষ ভোট দিয়ে বিধানসভার মধ্যে গিয়েছি। আমার একটা জিনিস বেড়েছে আর অন্য জিনিসটা কমেছে। বেড়েছে কোনটা? মিথ্যা কেসের মামলা, মিথ্যা মামলা আমার বেড়েছে। আজ পর্যন্ত আমার নামে 17টা মামলা হয়েছে, কিন্তু আমাকে কিনতে পারেনি। আমাকে অফার দিয়েছিল মিনিস্ট্রি, অফার দিয়েছিল টাকার, আবার ভয় দেখিয়ে মামলা দিয়ে 42 দিন আমাকে জেলে রেখেছে। ইভেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে প্রত্যাহারের জন্য, তুলে নেওয়ার জন্য প্রতিবাদ করতে গিয়ে আমি একদিন জেল খেটেছি। আমার বেড়েছে, কিন্তু আমাকে সিট দ্বারা বিকিয়ে যায়নি, আমাকে কিনতেও পারেনি। আর আমার কমেছে কি জানেন? কমেছে যারা দ্বিতীয়বার আবার নমিনেশন করেছে, তার মধ্যে আমি একজন। আমার অর্থ, আমার ইনকাম কমে গিয়েছে এই রাজনীতিতে আসার জন্য। তাই আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি, আদর্শের সাথে চলছি বলেই আজকে জোর গলায় বলছি। ভগতরাম তিওয়ারি মহাশয় আর পারমিতা দি এইটা আইনের আদর্শের সাথে চলে। আপনারা যদি মনে করেন আপনার বিধায়ক গেলে চোর 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 বলবে না, তাহলে জোড়াসাঁকোতে 1 নম্বর বোতাম টিপবেন আর বেলেঘাটাতে 2 নম্বর বোতাম টিপবেন। অন্যথায় আমি যখন 42 দিন জেলে ছিলাম, পুলিশ লক আপ, সেন্ট্রাল লক আপ করতে করতে জেল কাস্টডিতে ছিলাম। যখন আমি জেলে গিয়েছিলাম তখন আরেকজন প্রাক্তন মন্ত্রীও জেলে ছিল। তো আমি যখন বারোতাম, আমাকে লোক ঘিরে দিত দেখা করার জন্য, ওখানে আবার জেল পুলিশ দিত আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। এত মানুষ আমাকে ভালোবেসে আমার কাছে আসতো। আর অমুক মন্ত্রী যখন বার হতো, সে ভয়ে বার হওয়া বন্ধ করে দিয়েছিল। উনি বেরোলি চোর 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 করতো। তা আদর্শ নিয়ে বেঁচে আছি বলে আজকে গর্বের সাথে বলছি যে আমি আজকে আমার ডান দিকে পারমিতা দি, বাম দিকে ভগতরাম তিওয়ারি দাদা আছেন। আসুন আপনারা ওনার হাতটাকে শক্ত করুন। আপনার মূল্যবান ভোটকে তারা বেঁচে দেবে না, মূল্যবান ভোট নিয়ে তারা দলবদল করবে না। মানুষের জন্য রাস্তার লড়াই রাস্তায় হবে, এবং রাস্তার লড়াই আইনসভার মধ্যে যাতে পৌঁছে যায় সেই লড়াই করবে। আরেকটা সাথে বলতে পারি, এখানে যে দোকানদার ভাইরা আছেন, যেভাবে মাসে মাসে তোলা উঠে, সপ্তাহে সপ্তাহে তোলা উঠে, আপনারা আমাদের ভোটে জেতান, এই তোলাবাজের এই সিন্ডিকেটটা আমরা ধ্বংস করব, এটা কথা দিয়ে যাচ্ছি।
পেটের যারা একটা দোকান করে বসেছে, সেখানেও তোলা দু ধরনের ওঠে। একটা যারা ফুটপাতে বসেছে বেচারীরা, তাদের কাছ থেকে তোলা তুলে নালে ফুটপাত থেকে তুলে দেবে। আর দ্বিতীয় হচ্ছে মিটিং হবে, যারা নিজস্ব দোকান আছে বড় বিল ধরিয়ে দিয়ে চলে যায়, তাই না? অমুক সুইটস এত টাকা, 5,000 টাকা বিল না দিলে সাডার না দিয়ে দেবে ভয়। তো আমরা বলছি, কথা দিয়ে যাচ্ছি, এই ধরনের অন্যায় আমরাই বন্ধ করতে পারি। তাই আমাদের হাতকে না শক্ত করলে আমরা পারবো কি করে? আজকে আমাদের হাতে ক্ষমতা থাকতো বাংলায়, তাহলে এসআইআর নিয়ে এরকম নাটক হতো না। 27 লক্ষ পশ্চিম বাংলার নাগরিকের যে ভোটার ডিলিট হয়ে করে দিয়েছে, এটা করার সাহস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাতে পারতো না। কারণ হচ্ছে ও বিজেপি রাজ্যতে এসআইআর হয়েছে। কেরল, তামিলনাড়ু দেখুন, 12টা রাজ্যে একসাথে এসআইআর হচ্ছে। কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই, কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন নাই, আর এই র্যান্ডম ডিলিট নাই। সেই জ্যোতিবাবুর কথা আমার মনে পড়ে যাচ্ছে, সরকার না চাইলে দাঙ্গা হয় না, তো সরকার না চাইলে আপনার ভোটার ডিলিট হয় না। সাহসটা পাচ্ছে কোথায়? আর তার পরিবর্তে যদি আপনারা আমাদের সুযোগ দেন, আপনারা আমাদের জনগণ, আপনারা ভোটে আমাদেরকে আইনসভার মধ্যে পাঠিয়েছেন, আপনাদের আমরা সেবক। তাই আপনাদের ওই মমতা ব্যানার্জির মতো ওই ধরনের কথা বলবো না যে এত নাম বাদ দিয়ে দিয়েছে, ভবানীপুরে 40,000 নাম বাদ দিয়েছে, আমার বয়ে গেছে। এটা একজন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা হতে পারে না। এটা পাড়ার একজন রকে বসা ছেলের ভাষা হতে পারে, এর বাইরে কিছু না। আপনি আমাদের অভিভাবিকা, আপনি আমার মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলা এখনো মানুষের নাম বাদ পড়ে গেল, আপনি শুধু গলায় একটা কালো রুমাল জ্বলিয়ে কোর্টে গিয়ে সব থেকে বেশি সর্বনাশ এই মমতা ব্যানার্জি আমাদের করেছে। কারণ এখন জুডিশিয়াল ম্যাটার হয়ে গিয়েছে। আগে ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, মানে আমরা বারবার যে প্রেসার করছিলাম, এখন যতবার যাচ্ছে কি বলছে, কোর্ট যেটা বলবে সেটা হবে। তাহলে আমাদের হাত পা বেঁধে এখন মরার জায়গায় এনে দাঁড় করিয়েছে। তাই এখনো লাইন সুযোগ আছে, আগামী দিন বাতে ভালো থাকা যায়, এখনো সুযোগ আছে। আগামী দিন এই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ দের মুখে লিকোপ্লাস্ট লাগানোর জায়গা আছে আইনের মাধ্যমে। এরা একটা কথা বলার আগে 5 বার ভাববে। বাম আইএসএফ এর সরকার চলছে, পুলিশকে দিয়ে এমন মানে অন্যায় কথা বললে সেকশন দিয়ে, কিন্তু জেলের বাইরে আর বার হওয়া যাবে না, বাইরের ভাত খাওয়া যাবে না, বাইরের হাওয়া পাওয়া যাবে না। তার সুযোগ আছে এই 29 এপ্রিল। তা অনুরোধ করছি আপনাদের, রাজ্যের যারা এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, আমি শুধু তাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই। রাজাবাজার মানে একটা ভয়ঙ্কর করে দেখানো হয়, কিছুই ব্যাপার না। সব থেকে বেশি সম্প্রীতি, সব থেকে বেশি ঐক্য, সব থেকে বেশি ভালোবাসা কলকাতা যদি বেশ কিছু জায়গায় থাকে, তার মধ্যে রাজাবাজার 1 নম্বরে থাকবে। আছে কেন? কিন্তু দেখানো হয় ভিন্ন ভাবে। যাক, সে প্রসঙ্গে যাচ্ছি না। আচ্ছা, আমাকে বলুন, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, বিজেপির তৃণমূলের একটা প্রকল্পের কথা বলুন, যেই প্রকল্পটা দেখিয়ে মুসলিমদের ভোটটা তৃণমূল চাইবে। একটা প্রকল্প আছে? आप बोल सकते हो कि ইমাম ভাতা, তাই না? আপনি বলতে পারেন কেন ইমাম ভাতা? কে বলেছে? পুরোহিত ভাতাও আছে। তাহলে স্পেশাল মুসলমানদের জন্য কি প্রকল্প? মুসলমান যারা আছে বলতে পারবেন? একটা প্রকল্পের নাম বলুন, এটা মুসলমানদের জন্য স্পেশাল ভাবে মমতা ব্যানার্জি করেছে, तो उसको वोट देना चाहिए। आप कोई बोल सकते हो कि स्कीम के बारे में? আছে একটা, কি জানেন? বিজেপির ভয়। মমতা ব্যানার্জি একটা প্রকল্প রেখেছে, বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদের ভোট লুট করো। তবে এই নির্বাচন আর পাচ্ছে না। এই নির্বাচন 21-এর নির্বাচন নয়, সিএনআরসি করে তাড়িয়ে দেবে, ভোট সব মমতাকে দাও, মমতা আটকে দেবে। এই ভুল আর 21-এর মতো করবে না। বুঝে নিয়েছে এই 5 বছরে যে মোদী মমতা আলাদা নয়, মোদী মমতা একে অপরের পরিপূরক। যার যখন নেতার দরকার পড়ে আদান প্রদান করে। তাই বন্ধুগণ, বিজেপির ভয় দেখানো ছাড়া আর কোন প্রকল্প নাই আপনার ভোটটাকে নেওয়ার। কতদিন এই বিজেপির ভয়ে আপনি মমতাকে ভোট দেবেন? সরকারি চাকরিতে আপনি 1%-এর নিচে নেমে গিয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থা আপনি ধ্বংস হয়ে গিয়েছেন, কর্মসব প্রাইভেট সেক্টরে আপনার জব নাই, সামাজিক ভাবে আপনি আজকে অপদার্থ, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। আর কত বিজেপির ভয়ে আনিস খানকে হারাবে? এই দুর্গাপুরের গরুকাণ্ডের মতো ঘটনা ঘটবে না? এই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ করতে গেলে আমার থেকে বড় শত্রু মমতা ব্যানার্জি বলেছিল কেউ হবে না। দিল্লির বিষয়কে দিল্লিতে আন্দোলন করবেন। আর কত বুক বুঝে সহ্য করবেন এই বিজেপির ভয়েতে?
এবার আসা যাক খাতাই কলমে। সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি বিজেপিকে আটকাতে পারবে? পারে না। 2011 আগে 2011 সাল সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি ছিল না। 2006 সাল বামেরা ক্ষমতায় ছিল, বিজেপি ছিল না। 2001 সাল বামেরা ক্ষমতায় ছিল, বিজেপি ছিল না। 2011 পর থেকেই সরকার পরিবর্তন হলো, বিজেপি বাড়তে লাগলো। 2016, 2021, 2026 কানের কাছে বিজেপি এসে হাজির। এখনো যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, এটা সম্পূর্ণ ভুল আপনার। যদি মনে করেন সত্যিকারের অর্থে বিজেপিকে আটকানো দরকার, চলুন 2011 আগে ফিরে যাই, বাম আইএসএফকে ক্ষমতায় নিয়ে আসি, বিজেপি এখানে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিনা কারণে আমি মামলা কটা খেয়েছি জানেন? 17টা মামলা খেয়েছি বিনা কারণে, অন্যায় ভাবে। আমি যদি ভুল বলি আমাকে ছেড়ে দেবে মমতা ব্যানার্জি দলের লোকেরা, ওই 170টা মামলা দিয়ে দেবে। এবার আপনাদের বলি কিভাবে বিজেপিটা এনেছে। 1998 সালের আগে বহুতবার চেষ্টা করেছিল পশ্চিমবাংলায় বিজেপি নিয়ে আসার। যতবার বিজেপি নিয়ে আসতে চেয়েছে, জ্যোতিবাবু বিষ স্প্রে করেছে, বিজেপির বীজ বপন করছে, ওরা করেছে। জ্যোতিবাবু বিষ স্প্রে করেছে, বীজকে নষ্ট করেছে। এইভাবে চেষ্টা করেও পারেনি। তারপরে কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে বিজেপি নিজে হাতে। এটা রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি আমাকে কিন্তু ছেড়ে কথা বলবে না মমতা ব্যানার্জি, একটু মাথায় রাখবেন, আমাকে 1 ইঞ্চি ছাড়বে না। তো মমতা ব্যানার্জিকে কংগ্রেস থেকে ভেঙে বিজেপি তার অনুকূল পরিবেশ তৈরি করার জন্য কাজে লাগিয়েছে। আপনারা যে রাস্তায় দাঁড়িয়ে আছেন, এটা পাকা রাস্তা তো, এই রাস্তায় কালকে যদি আমি বলি যে এখানে ধান চাষ করব, ভালোবাসেন আমাকে, নিজ স্বার্থে এখন এত 10:30 বাজে দাঁড়িয়ে সময় নষ্ট করে বক্তব্য শুনছেন, তাই না? বা বামেদের বক্তব্য হচ্ছে বলে শুনছেন আপনারা, নিশ্চিতভাবে আমাদের প্রতি আপনাদের ভালোবাসা আছে বলি। তো কালকে যদি বলে এখানে ধান চাষ করবো, সম্ভব নয়। কি করতে হবে? বীজ যা আছে, স্টোনচিপ যা আছে তুলে ফেলতে হবে। ধান চাষের অনুকূল পরিবেশের জন্য মাটি আনতে হবে, নাঙল দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, বীজ বপন করতে হবে, সময় লাগবে, গাছ বড় হবে, তারপরে ধান হবে। সময় কমপক্ষে 1 বছর টাইম লাগবে এখানে ধান চাষ করতে গেলে, তাই না? তো পশ্চিমবাংলায় বিজেপি চাষ করার বছর চেষ্টা করলো, জ্যোতিবাবু চাষ করতে দেয়নি। তাই জন্য মমতা ব্যানার্জিকে দিয়ে বকলমে পশ্চিমবাংলায় চাষ আস্তে 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 এই তৃণমূলকে দিয়ে করিয়েছে। 21-11 পরে সে তার খোলস ছেড়েছে। আমি আবারও রিপিট করছি, পশ্চিমবাংলায় যদি বিজেপিকে অপ্রাসঙ্গিক করতে চান, বিজেপির সাপ্লায়ার লাইনটা হচ্ছে তৃণমূল। এই সাপ্লায়ার লাইনটাকে যদি আমরা কেটে দিই, বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তাই এই অপ্রাসঙ্গিক করার সব থেকে বড় সুযোগ আগামী 5 বছরের জন্য বেলেঘাটা থেকে পারমিতা রয় মহাশয়াকে ইভিএম মেশিনের 2 নম্বরে বোতাম টিপুন, বিজেপি তৃণমূলকে অপ্রাসঙ্গিক করুন এবং ভারতরাম তেওয়ারি মহাশয়কে ইভিএম মেশিনের 1 নম্বরে জোড়াসাঁকো থেকে জেতান, তাহলে আপনার বিজেপিকে আটকানো সম্ভব হবে। এখানে তৃণমূলের কে দাঁড়িয়েছে জোড়াসাঁকো থেকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই নামটা নিচ্ছি না। ধন্যবাদ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এতটুকু মনে বলে যেতে চাই, শহরের মানুষ, আমাদের লড়াইটা জাতের লড়াই নয়, আমাদের লড়াইটা ভাতের লড়াই, আমাদের লড়াইটা ধর্মের লড়াই নয়, কর্মের লড়াই। হ্যাঁ, সংবিধান আপনাকে আমাকে প্রত্যেককে রাইট দিয়েছে, রিলিজিয়াস ফান্ডামেন্টাল রাইটস, আপনার আমার ধর্মকে এক্সারসাইজ করার রাইট, ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া প্রসারের রাইট, এবং যারা ধর্মকে মানে না তারাও দেশে মাথা তুলে বাঁচতে পারবে, এটাও রাইট সংবিধান দিয়েছে। সুতরাং ধর্মের লড়াইটা নয়, মন্দির মসজিদ তৈরি করার কম্পিটিশন আমাদের মধ্যে নয়। আমাদের বক্তব্য হচ্ছে পারমিতা দি ভারতরাম তেওয়ারি মহাশয়ের বক্তব্য হচ্ছে এটাই, যারা মন্দির মসজিদে যাচ্ছে তারা নিরাপদে যেতে পারছে কি পাচ্ছে না সেটা দেখার দায়িত্ব আমরা কাঁধে তুলে নেব। যারা মন্দির মসজিদে গেল, পেটে খিদে নিয়ে মসজিদে গেল, মন্দিরে গেল,
সে ঠিকভাবে ভগবানকে ডাকবে না আল্লাহকে ডাকবে। তাদের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি, যাতে সে পেট ভর্তি করে যে আল্লাহকে ডাকে বা ভগবানকে ডাকে তার ব্যবস্থা আমরা করে দেবো। এই লড়াইটা আমাদের। মন্দির মসজিদের বিরুদ্ধে না বাম না এসে ওটা ব্যাপার না, কেউ ভুল না ব্যাখ্যা করে দেয়। আর আমিও তো ধার্মিক, আমি জোর কথাই বলবো, কি হয়েছে? আমি আমার ধর্মকে পালন করে অন্য ধর্মকে রেসপেক্ট করি, ঠিক অন্যান্য ধর্মের জায়গাতে স্বাভাবিক এইরকম নিয়ম। কিন্তু আমাদের লড়াইটা এটাই যে মন্দির মসজিদ চুর করিয়ে দিচ্ছেন আপনি, দীঘাতে করছেন, স্পেশাল ইকোনমিক জোনে আপনি মন্দির করে দিচ্ছেন। কিন্তু প্রশ্ন এখানে আমাদের ঠিক উল্টো, যারা মন্দির মসজিদে যাচ্ছে তাদের বাড়ির ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, চাকরি নাই, তার চাকরির অ্যারেঞ্জটা আমরা করে দেবো, যাতে করে তার বাবা মা অন্তত গিয়ে প্রেয়ারটা ঠান্ডা মাথায় করতে পারে, চিন্তা মুক্ত হয়ে ধর্মকর্মটা করতে পারে, তার ব্যবস্থা আমরা করে দেবো। তাই বন্ধুগণ, ওয়াকফ আন্দোলনের সময় মমতা ব্যানার্জি বলেছিলেন, আর এই বেলেঘাটার বিধায়ক, বেলেঘাটা যিনি প্রার্থী হয়েছেন জোড়াফুলের, তিনি বসে বলেছিলেন গুন্ডামি করছে না, মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানকে বাঁচানোর জন্য যারা রাস্তায় নেমেছিল, ওই বেলেঘাটার যিনি জোড়াফুলের প্রার্থী প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে বলেছিল গুন্ডামি করছে। তাই আজকে সময় এসেছে একে জবাব দেওয়ার, যে গুন্ডামি নয়, আমি আমার অধিকার রক্ষার জন্য নেমেছিলাম। আর একটা কথা বলে যে আপনাদের, আজকে যে আপনারা ওয়াকফ সম্পত্তিটাই মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানটা বেঁচে আছে, এই মমতা ব্যানার্জি বা জোড়াফুলের কোন প্রার্থীর মামলা করার জন্য নয়, নওশাদ সিদ্দিকীর মামলা সুপ্রিম কোর্টে করার জন্য এখন আপনার ওয়াকফ সম্পত্তিটা বেঁচে আছে, এটুকু মাথায় রাখবেন। বামেরা আইনি সহায়তা দিয়েছিল, লড়াই করেছিল, সম্ভবত মোহাম্মদ সেলিম সাহেবও মামলা করেছিলেন ওয়াকফে। এই মামলা করার জন্য এখন আপনার মসজিদটা বেঁচে আছে। তাই আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এখানে ক্ষমতায় নিয়ে আসুন। আমি অবাক, মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না এই কথা। দেখুন, আমরা সংসদীয় রীতি অনুযায়ী আমরা যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মধ্যে দিয়ে চলি, একটা পশ্চিমবাংলার সরকার, একটা ভারত সরকার। কিছু আছে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে, কিছু আছে স্টেট করে, আর কিছু দুটো আছে যৌথ লিস্ট। যেমন ইন্ডিয়ান আর্মি, আমি রেল, ইন্ডিয়ান রেল, ভারত পশ্চিমবঙ্গ সরকার, পুরো সরকার, রাজ্য সরকার মাথা মারতে পারবে না, ডাইরেক্ট ভারত সরকার। আর হেলথ, এই যে সরি আপনার জমি, ডাইরেক্ট রাজ্য সরকার। আচ্ছা, ওয়াকফ প্রপার্টিটা কিসের ওপরে? সুদের টাকার উপরে নয় তো? ওয়াকফটা কিসে? জমির উপরে তো। জমিতে স্টেট লিস্টে রান করছে, তাহলে স্টেট লিস্টে যখন রান করছে, তাহলে পশ্চিমবাংলার সরকার যদি সুপ্রিম কোর্টে গিয়ে এটাই মামলা ঠুকে যে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর বিরুদ্ধে হয়ে যাচ্ছে, কেন্দ্র সরকার তার সংখ্যার জোর দেখিয়ে এটা স্টেটের হাতে যে ক্ষমতা সেটা কেড়ে নিতে যাচ্ছে, এই মর্মে যদি একটা মামলা করে তাহলে এটা স্টে হয়ে যায়, করেনি। আমরা আপনাদের ঘোষণা দিচ্ছি, আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, ওয়াকফ প্রপার্টি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেব। আসল মমতা ব্যানার্জি কেন এটা করেনি বলবো, মমতা ব্যানার্জির দলের অনেক বড় বড় ওয়াকফ চোর আছে, অনেক বড় বড় ওয়াকফ চোর আছে, ক্যাবিনেটের মিনিস্টার ওয়াকফ চোর আছে। এত বড় কথা বলে গেলাম। রাজাবাজারের মানুষ আমার কথা খারাপ দিলে কিচ্ছু যায় আসে না। मुस्लिम मसीहा साजे जो समस्त काउंसिलर আছে उनको थोड़ा पूछ लीजिएगा, जो आपके सबसे बड़ा जो लीडर है वो कितना बीघा, कितना करोड़, 100 करोड़ रुपया का औकाफ मार के रखे हैं, तो उनसे पूछ लीजिएगा। हम विधानसभा के अंदर भी बोला, जे टीएमसी का काउंसिलर, पंचायत एमएलए मेंबर से लेके कैबिनेट का मिनिस्टर तक वो औकाफ चोर है। हम सिर्फ फुटपाथ में नहीं बोल रहे, ये वाला बात असेंबली के अंदर घुस के ही बोला है। किसी का मजाल नहीं है मेरे बात को इनकार करने का। तो इधर मिनिस्टर, इधर कैबिनेट मिनिस्टर পর্যন্ত ওয়াকফ চোর। ওই মোদি মমতা সেটিং হয় কি, যে আমার ছেলেপুলেরা যা চুরি করে নিয়েছে ওগুলো তুমি ছেড়ে দেবে, বাকি তুমি নিয়ে নাও, ওই মেনে নিয়েছে। শুধু তাই নয়, অভিষেক ব্যানার্জির যে অফিসটা, যেটা অফিস আছে ওটা ওয়াকফ সম্পত্তির উপরে, ওটা আগামী দিনে আমরা কেড়ে উদ্ধার করব, এটা বলে গেলাম। এই ভয় আমাদের পাচ্ছে, আইএসএফ আটকাও, বামপন্থীদের আটকাও। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, বামপন্থীরা করে না, কিন্তু ধর্ম সম্পত্তি কেউ চুরি করে খেলে সেটাও আমরা আটকাবো, সেটাও আমরা ছেড়ে কথা বলবো না। এখানে কথা দিয়ে যাচ্ছি, ক্ষমতায় আনুন,
যত ওয়াকফ সম্পত্তি বেহাত হয়েছে সব উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেব। ক্ষমতায় আনুন, দেবত্ব সম্পত্তি, মন্দিরের সম্পত্তি, দেবদেবীর নামে সম্পত্তি এই মমতা ব্যানার্জির আমলে ফেক ডুপ্লিকেট দলিল বানিয়ে সেটাও লুট হয়েছে। এই পারমিতাদিরা এই ভারতরাম তেওয়ারি মহাশয়দেরকে ক্ষমতায় নিয়ে আসুন, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। ওই দেবদেবীর সম্পত্তি, মন্দিরের সম্পত্তি, চারপালের সম্পত্তি আবার উদ্ধার করে দেবদেবীর নামে, মন্দিরের নামে আমরাই ফিরিয়ে দেব। এই কথা আপনাদের দিয়ে যাচ্ছি। আমি আবারও শেষ কথা বলছি, ইচ্ছা হয়েছে আপনার আম খাওয়ার, জাম গাছ লাগাতে যাবেন না, আম গাছটা লাগান। তাই ইচ্ছা হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, তাহলে সেই রকম লোককেই জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান যারা দুর্নীতিমুক্ত সমাজটাকে গড়ে তুলতে পারে। ধন্যবাদ সকলকে। আগামী 29 এপ্রিল দিকে দিকে বামপন্থী আইএসএফ এর প্রার্থীদের জিতাবেন। জোড়াসাঁকো বিধানসভার ক্ষেত্রে ইভিএম মেশিনের 1 নম্বর এবং বেলেঘাটা বিধানসভার ক্ষেত্রে পারমিতা রয় মহাশয়কে ইভিএম মেশিনের 2 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ধন্যবাদ।